সময় রাত ১২টা। রাতের আকাশে তালুকদার বাড়ির সকলে এখন ঘুমের আচ্ছন্ন রয়েছে। রাত প্রায় ১২টা বেজে গেছে। সম্পূর্ণ বাড়ি শান্ত। তালুকদার বাড়ির সকল বৃদ্ধ মহিলারা ঘুমিয়ে পড়েছে। সকলে ফরজের নামাজের জন্য উঠে যায়, কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। বাড়ির এক রুমে ইনায়া আর অরণ্য পাশাপাশি অবস্থান করছে, যদিও তাদের মধ্যে বিশাল দূরত্ব রয়েছে। মধ্যরাতে হঠাৎ কারো কণ্ঠ শুনে ইনিয়ার ঘুম ভেঙে যায়। চোখ খুলে উপলব্ধি করতে পারে অরণ্যর কণ্ঠ। ইনিয়া পাশ ফিরে অরণ্যর দিকে তাকিয়ে দেখে অরণ্য তার শরীরে থাকা কাঁথা শক্ত করে নিজের সাথে জড়িয়ে ঘুমিয়ে রয়েছে। ইনিয়ার অল্প সময় পর উপলব্ধি করে মধ্যরাতে যে কণ্ঠ সে শুনেছে তার কারণা অরণ্যর। ইনিয়া অরণ্যের মধ্যে দূরত্ব মাত্রা কমিয়ে ওর কাছে যায়। অরণ্যর মাথায় আলতো করে হাত রাখে। ইনিয়ার সন্দেহ সত্যি প্রমাণিত হয়। অরণ্যর শরীরে জ্বর এসেছে। অরণ্যর সারা শরীর ইনিয়া শুয়ে বুঝতে পারে জ্বরের তীব্রতা অনেক। অরণ্যর শরীর রীতিমতো জ্বরে পুড়ে যাচ্ছে। ইনিয়ার চোখে মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। বিকালে বৃষ্টির পানির কারণে অরণ্যর শরীরে এত জ্বর হয়েছে। গ্রামের মধ্যে রাত ১২টার সময় ডক্টর বা ওষুধ পাওয়া অসম্ভব। খাবার খাইয়ে যখন অরণ্যকে ওষুধ খেতে বলেছে, তখন অরণ্য জেদ করে ওষুধ খায় নাই। এই সামান্য বৃষ্টির পানির ফোঁটায় তার জ্বর আসবে না বলে দেয়। ইনার এখন অরণ্যর উপর ভীষণ রাগ হচ্ছে। আবার অরণ্যর জ্বরে পুড়ে যাওয়া শরীর আর ওর অসহায় মুখ থেকে মায়া লাগছে। অরণ্য শরীর থেকে হাত সরিয়ে নেয় ইনায়া। এরপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে এক বালতি পানি আর টাওয়ার ভিজিয়ে নিয়ে আসে। এরপর অরণ্যর মাথার কাছে বসে ওকে মৃদু স্বরে ডাক দেয়, অরণ্য উঠুন। অরণ্য, আপনার শরীরে অনেক জ্বর এসেছে। একবার পানি দিয়ে গা মুছে দিলে শরীর থেকে জ্বরের তীব্রতা কমে যাবে। ইনিয়ার কথা অরণ্যর কান অবধি পৌঁছায় নাই, কারণ অরণ্যর শরীরে জ্বরের তীব্রতা বেড়ে গেছে। সে এখন অজ্ঞান। প্রায় ৫ মিনিট ইনিয়ার অরণ্যকে ডাকে, তবে অরণ্যর শরীরে কোনো রেসপন্স করে না। ইনিয়া বাধ্য হয়ে অরণ্যর শরীরে পানি দিয়ে আলতো করে মুছিয়ে দিতে থাকে। অরণ্যর হাত পা পানি দেওয়ার পর এইবার অরণ্যর শার্টের বাটনের উপর হাত দেয় ইনায়া। ইনিয়া সংকোচবোধ করে অরণ্যর শরীরের এমন করে টাচ করার জন্য, কিন্তু অরণ্যের অসুস্থতা আর জ্বরের তীব্রতার কাছে সে বাধ্য হয়। ইনায়া সযত্নে অরণ্যের শার্টের প্রথম বাটন খোলে। অরণ্য তার স্বামী, তাকে সামান্য স্পর্শ করার অধিকার রয়েছে ইনায়ার। তবুও তার মন থেকে সংকোচ আর ভয় কাটে নাই। ইনিয়া কাঁপা কাঁপা হাতে অরণ্যর বুকের অংশ আবৃত করে। অরণ্যর বুকে অল্প অল্প পশম রয়েছে, যদিও তা ভীষণ সুন্দর। অরণ্যর বুক তাকে বড্ড আকর্ষণ করছে। ইনিয়ার ইচ্ছে করছে এই বুকে তার ঠোঁট ছুঁয়ে দিতে, সারা জীবন স্বামীর বুকের মধ্যে অবস্থান করতে। তবে ইনায়া নিজের ইচ্ছা আর আবেগ নিয়ন্ত্রণ করে সে বালতির পানি দিয়ে টাওয়ার ভিজিয়ে নেয়। এরপর সযত্নে অরণ্যের সারা শরীর মুছে দেয়। অরণ্য শরীরে ঠান্ডা অনুভব করে। জ্বরের মধ্যে শরীরের এমন ঠান্ডা অনুভূতি তার ভালো লাগছে। ইনায়া অরণ্যর দিকে তাকিয়ে দেখে অরণ্যের এমন মায়াবী রূপ ইনায়া আগে কখনো খেয়াল করে নাই। একজন পুরুষকে জ্বরের মধ্যে যে এত সুন্দর লাগতে পারে তা ইনায়া বোধহয় জানা ছিল না। ইনিয়ার ঠোঁটে মৃদু হাসি বজায় রেখে অরণ্যর মাথায় পানি দেয়। এরপর আবার ওয়াশরুমে চলে বালতি আর পানি রেখে আসে, তবে টাওয়ার পাশে থাকা টেবিলে রেখে দেয়। অরণ্যর শরীর অল্প উঁচু করে তার শরীর থেকে শ্বাস সরিয়ে দেয়। জ্বরের মধ্যে যদি শরীরে কোনো জামা কাপড় না থাকে তাহলে জ্বরের তীব্রতা কমে যায়। ইনিয়া অরণ্যর কপালে থাকা চুল সরিয়ে দেয়, তার মাথায় হাত বুলিয়ে দেয়। অরণ্যর শরীর এখন ভালো লাগছে। শরীরে শীতল ঠান্ডা অনুভব হচ্ছে। ইনিয়া অরণ্যর কপালে চুল সরিয়ে সেখানে আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। আজ প্রথম কোনো পুরুষ মানুষকে কপালে তার ঠোঁট স্পর্শ করে। প্রায় সারা রাত অরণ্য সেবা যত্ন করে ইনায়া। প্রায় ১০ মিনিট পর পর অরণ্যর শরীর মুছিয়ে দেওয়ায়, তার মাথায় পানি দেওয়ায় ফজরের আজানের সময় অরণ্যর শরীরের জ্বর কমে যায়। আর সারা রাত নির্ঘুম থাকার কারণে ইনিয়ার চোখে ঘুম এসে পড়ে। সকাল ৯টা। চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ির সকলের খাওয়া দাওয়া করার জন্য টেবিলে উপস্থিত হয়। মূলত এই সকালে তাদের একে অপরের সাথে দেখা হয়। আরুনা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে রাখে। অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমে আসে ইভান। ইভান খাবার টেবিলে বসে আরুনা বেগমকে উদ্দেশ্য করে বলে, আম্মু, তুমি প্রভাকে থাকার জন্য ইনিয়ার রুম কেন দিয়েছ?
চৌধুরী বাড়িতে গেস্ট রুম বা নর্মাল রুমের অভাব পড়েছে? আরুণা বেগম জানে ইভান এমন কথা তাকে জিজ্ঞেস করবে। আরুণা বেগম বলে, পূর্বা এই বাড়ির অতিথি, আর পূর্বার আজ সকালে আসার কথা ছিল, কিন্তু ও তাড়াতাড়ি করে কালকে সকালে চলে এসেছে, যার জন্য কোনোভাবে রুমের আয়োজন করা হয়ে ওঠে নাই, যার জন্য ইনিয়ার রুমে অল্প দিনের জন্য থাকবে ও। ইভান খাবার টেবিলে বসে মায়ের সাথে আর কোনো কথা বলে না। সে খাবার খাওয়া শেষ হলে অফিসের জন্য রওনা দেয়। চৌধুরী বাড়ির সামনে ইভানের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বাড়ির সদর দরজা পার করে ইভান গাড়িতে উঠে বসে। ড্রাইভার যখন গাড়ি ছাড়বে অফিসের উদ্দেশ্যে, তখন একজন মেয়ে এসে গাড়ির কাছের জানালা নক করে। ইভান বিরক্ত করে কাজ সরিয়ে দেয়। সেখানে আর কেউ না, পূর্বা ছিল। ইভান বলে, কি হয়েছে পূর্বা? গাড়ির কাছে এমন শব্দ করছেন কেন? ইভানের কথার উত্তরে পূর্বা বাচ্চাদের নিয়ে বলে ওঠে, সরি ইভান, আপনাকে বিরক্ত করার জন্য, কিন্তু আজকে আমি চৌধুরী কোম্পানি জয়েন করব। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ার কারণে রেডি হতে দেরি হয়ে গেছে। যখন আপনি অফিসে যাবেন আর আমিও যাব, আমরা কি একসাথে যেতে পারি? পূর্বার কথা শুনে ইভান যথেষ্ট বিরক্ত হয়। ছোটবেলা থেকে মেয়েদের থেকে যথেষ্ট দূরত্ব অবলম্বন করে সে চলেছে। তবে ইভান পূর্বার উত্তরে না করতে পারবে না, কারণ পূর্বা বাড়ির অতিথি। ইভান বলে, ওকে, গাড়িতে উঠে বসুন। ইভানের সম্মতি পেয়ে পূর্বা গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি চালানো শুরু করে। ইভান আর পূর্বা দুজনই নীরব। তবে পূর্বার চোখে মুখে এখনও ঘুম রয়েছে। বিদেশে তার এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নাই, যার জন্য পূর্বা গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করে ঘুম কাটানোর চেষ্টা করে। প্রায় 10 মিনিট পর ইভান খেয়াল করে পূর্বা ঘুমিয়ে পড়েছে, তবে তার মাথা গাড়িতে ঝাঁকানির কারণে পড়ে যাচ্ছে। ইভান তার হাত দিয়ে পূর্বার ঘুমন্ত মুখ ধরে ফেলে, এরপর এগিয়ে গিয়ে যায় পূর্বার কাছে। ঘুমন্ত পূর্বা তার মাথা রেখে ইভানের কাঁধে। ইভান প্রথমে বিরক্ত হয়, পরে পূর্বার ঘুমন্ত মুখ দেখে শান্ত হয়ে যায়। বাচ্চা মেয়েদের মতো ঘুমিয়ে রয়েছে পূর্বা। ইভান যা দেখে মৃদু হাসি দেয়। তালুকদার বাড়ি। সকালের মিষ্টি রোদ অরণ্যর চোখে পড়ে। অরণ্য ঘুম ভেঙে যায়। চোখ খুলে তার মাথা ব্যথা করছে। অরণ্য টেবিলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বেজে গেছে। অরণ্য যখন বিছানা ছেড়ে উঠতে যাবে, তখন তার চোখ যায় তার বুকে ঘুমিয়ে থাকা ইনিয়ার দিকে। অরণ্যর বুক জুড়ে ইনিয়া দখল রয়েছে। অরণ্য প্রথমে অবাক হয়, কারণ তার শরীরের শার্ট না থাকায় পরে ঘরের মধ্যে মগ আর ভেজা টাওয়াল দেখে বোঝা যায় বৃষ্টির পানি শরীরে পড়ার কারণে তার জ্বর এসেছে। প্রায় অনেক সময় অরণ্য ইনিয়ার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রয়েছে। এরপর ভাবে, যদি ইনিয়া ঘুম থেকে উঠে তাদের দুজনকে এমন অবস্থা দেখে, তাহলে অনেক লজ্জায় পড়ে যাবে। অরণ্য নিজের বুকের উপর থেকে ইনিয়ার শরীর ধীরে ধীরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, যার ফলে ইনিয়ার ঘুম ভেঙে যায়। তবে সারা রাত জেগে থাকার কারণে সে ভীষণ টায়ার্ড, যার জন্য ইনিয়া বিরক্ত হয়ে বলে, অরণ্য, কী করছেন? আর একটু ঘুমাতে দেন। এত তাড়াতাড়ি উঠে কি করব শুনি? ইনিয়ার জবাবে শুনে অরণ্য অবাক। তাহলে কি ইনায়া সজাগ থাকা অবস্থায় ইচ্ছে করে অরণ্যকে জড়িয়ে ধরেছে? অরণ্য বলে, ইনায়া, আপনি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন। ঘুম থেকে উঠলে কিন্তু আমাকে দোষ দিবেন না। অরণ্যর কথা শুনে ইনিয়া শক্ত করে অরণ্যকে জড়িয়ে ধরে। ওর বুকের পশমে মাথা নেড়ে জবাব দেয়, আপনি আমার স্বামী অরণ্য। নিজের স্বামীকে জড়িয়ে ধরার অধিকার কি আমার নাই? এখন আমাকে ঘুমাতে দেন। ইনিয়ার এমন জবাব শুনে অরণ্য অবাক হয়, তবে ওর মুখে হাসি ফুটে ওঠে। অরণ্য ইনিয়াকে নিজের সাথে জড়িয়ে ধরে, যেন ছেড়ে দিলে ইনিয়া পালিয়ে যাবে। ঘুমের মধ্যে ইনিয়ার মুখে মিষ্টি হাসি ফুটে ওঠে। ওর গাল দুটো লাল হয়ে গেছে। অরণ্য বলে, অবশ্যই নিজের স্বামীকে জড়িয়ে ধরার অধিকার ইনায়ার রয়েছে, কারণ এই অরণ্যরাজ চৌধুরী শুধু ইনায়ার, শুধুমাত্র তার বিবাহিত বউয়ের। এখন ঘুমান যতক্ষণ ইচ্ছে। সকাল 10টা। তালুকদার বাড়ির রুমের এক দরজায় অনেক সময় ধরে একজন নক করে যাচ্ছে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ বা কোনো ব্যক্তি দরজা খুলে দিচ্ছে না। অরণ্য আর ইনিয়া অনেক সময় ধরে ঘুমিয়ে রয়েছে। মূলত তাদের রুমের দরজায় বারবার নক করে যাচ্ছে একজন বৃদ্ধ মহিলা।
সকাল 10টা বেজে গেছে, কিন্তু অরণ্য আর ইনিয়ার ঘুম থেকে উঠে নাই। দরজা খুলে নিচে খাবার খেতে আসে নাই, যার জন্য বৃদ্ধ মহিলা টেনশন করছে। দরজার শব্দ ক্রমশই বেড়ে যাচ্ছে। ঘুমের মাঝে দরজায় এমন শব্দ শুনে যথেষ্ট বিরক্ত হয় অরণ্য। কপাল কুঁচকে চোখ খুলে দেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে ইনায়া। ঘুমন্ত ইনায়াকে দেখে অরণ্য বিরক্ত হয়ে যাওয়ার চেহারা বদলে যায়। অরণ্য ইনায়া দেখে একরাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকে। ঘুমন্ত ইনায়াকে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। ইনিয়ার কপালে আসা ছোট ছোট চুল কানের পিছে গুজে দেয় অরণ্য। কিন্তু দরজার শব্দের কারণে তাদের মধুর সময় খুব বেশি স্থায়ী হয়ে ওঠে নাই। অরণ্য বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, এরপর শরীরের শার্ট জড়িয়ে দরজার কাছে যায়। অরণ্য দরজা খুলে দেয়। সামনে কয়েকজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে রয়েছে। অরণ্য সৌন্দর্য রক্ষার জন্য হাসি মুখে বলে, কি হয়েছে নানুমণিরা, কোনো সমস্যা? বৃদ্ধ মহিলারা রুমের ভিতর তাকিয়ে দেখে ইনায়া ঘুমিয়ে রয়েছে, আর অরণ্যকে দেখে মনে হচ্ছে সে সুস্থ আছে। বৃদ্ধ মহিলারা বলে, সরি অরণ্য বাবা, তোমাদের বিরক্ত করার জন্য দুঃখিত। আসলে সকাল 10টা বেজে গেছে, কিন্তু তোমরা খাবার খেতে আসো নাই, যার জন্য ডাকতে এসেছি তোমাদের। অরণ্য বৃদ্ধ মহিলার চিন্তার কারণ বুঝতে পারে। অরণ্য বলে, আসলে কালকে বৃষ্টিতে ভেজার কারণে রাতে আমার অনেক জ্বর হয়। ইনায়া সারা রাত জেগে আমার সেবা যত্ন করে, যার জন্য সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। আপনারা যান, ইনায়া আর আমি নিচে খাবার খেতে আসছে। বৃদ্ধ মহিলারা অরণ্যর মুখে জ্বরের কথা শুনে বলে, জ্বর কি এখনও আছে তোমার অরণ্য? গ্রাম্য ডক্টর রয়েছে, ওনাকে কি কল করব? না, জ্বর এখন কমে গেছে, টেনশন করবেন না আপনারা। বৃদ্ধ মহিলারা অরণ্যর জ্বর কমে গেছে শুনে স্বস্বস্তিতে শ্বাস নেয়। তারা সকলে নিচে চলে যায়। অরণ্য রুমের দরজা বন্ধ করে দেয়। অরণ্য আবার বিছানায় ফিরে আসে ইনায়ার কাছে। ওর কাছে এসে জড়িয়ে ধরে ইনায়াকে। এরপর ডাক দেয় ইনায়াকে, ইনায়া, ঘুম থেকে উঠুন ইনায়া, সকাল 10টা বেজে গেছে, তাড়াতাড়ি উঠুন। অরণ্যর ডাক শুনে ইনিয়া ঘুম থেকে উঠে যায়। ইনিয়া পিটপিট করে চোখ খুলে সামনে থাকা অরণ্য দিকে তাকিয়ে দেখে অরণ্য তার দিকে ঝুঁকে রয়েছে। সকালে অরণ্যকে এমন করে জড়িয়ে ধরার কথা মনে হয়ে লজ্জায় গাল লাল হয়ে যায়। তবে কাল রাতে অরণ্য জ্বরের কথা মনে হতেই ইনিয়া তার হাত দিয়ে অরণ্যর কপাল ছুঁয়ে দেয়। অরণ্যর শরীর এখন আর জ্বর নাই। কালকে রাতে অরণ্যর জ্বরের যে তীব্রতা ছিল, ইনিয়া ভয় পেয়ে গিয়েছিল। সারা রাত মাথার পানি আর জলপট্টি দেওয়ার কারণে জ্বর কমে গেছে। ইনায়া বলে, অরণ্য, এখন আপনার শরীর কেমন লাগছে? আর সকালে জ্বরের ওষুধ খেতে হবে। আপনি ফ্রেশ হন, আমি খাবার নিয়ে আসি। ইনিয়ার কথাটা বলে যখন ঘুম ঘুম অবস্থায় বেড থেকে উঠতে যাবে, তখন অরণ্য ওর হাত ধরে ফেলে। অরণ্য ইনিয়ার হাত ধরে নিজের কাছে নিয়ে আসে আর বলে, কী ব্যাপার মিসেস ইনায়া, কাল সারা রাতেই অরণ্য চৌধুরী সেবা করলেন, আবার সকালে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন। এখন তার শরীরের এত চিন্তা করছেন, কোথাও অরণ্যরাজ চৌধুরী প্রেমে পড়েন গেলেন না তো আপনি? অরণ্যর এমন কথা ইনিয়া বিরক্ত হয় না, বরং সে হেসে জবাব দেয়, যদি প্রেমে পড়ে যায় তাহলে অসুবিধার কিছুই দেখি না আমি। বিয়ের পর স্বামীর প্রেমে পড়ে যাওয়া জাজেজ আছে, আর শত্রু যত নিকটে যাবে তত তার দুর্বলতার বিষয় জানা যাবে। ইনিয়ার কথা শুনে অরণ্য আর ইনিয়া দুজনেই হেসে দেয়। এরপর ইনিয়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে যায়। অন্যদিকে ইভানের গাড়ি অফিসের সামনে এসে দাঁড়ায়। তালুকদার বাড়িতে আজ শফিক সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কয়েকজন মাদ্রাসা ছাত্র গ্রামের কিছু মানুষকে খাওয়ানো হবে। প্রতি বছর এই দিনে তালুকদার বাড়িতে গরিব দুঃখী মানুষকে খাওয়ানো হয়। যতদিন ইনিয়ার নানু বেঁচে ছিলেন, উনি তার স্বামীর আত্মার মাগরিফাত কামনার জন্য তার মৃত্যুবার্ষিকীর দিন অনুষ্ঠান করতেন। এরপর থেকে বৃদ্ধ আশ্রমের মহিলারা এই দিনে গ্রামের মানুষসহ গরিব দুঃখীদের খাওয়ায়। আজ ইনিয়া আর অরণ্য আছে বলে আরও সুন্দর আর বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। বৃদ্ধ আশ্রমের সকলে এখন বাড়ির সদর দরজায় বসে দুপুরে রান্নার জন্য তরকারি কাটাকুটি করছে। আর বাড়ির গিন্নির মতো রান্নাঘরে রান্না করছে ইনায়া। ছোটবেলা থেকে ইনিয়া রান্না করতে পারে, কিন্তু পড়াশোনা আর বিজনেস দুটোই একসাথে সামলাতে হতো দেখে সে সারাদিন বিজি থাকতো। আর আরুনা বেগম ইনিয়াকে কখনো রান্নাঘরে যেতে দেয় নাই। চৌধুরী বাড়ির সকল রান্না আরুনা বেগম করেন, তবে ইনিয়া সব রান্না করতে পারে, আর তার রান্না করা খাবার যথেষ্ট সুস্বাদু হয়।
বাড়ির সকলে তাদের কাছে বিজি এখন। অর্ণ সকলের খাওয়া দাওয়ার বিষয়টা দেখছে। প্রচুর গরম পড়েছে, কালকে বৃষ্টির পর আজ রোদের তীব্রতা দ্বিগুণ হয়ে গেছে। বাইরে রোদের মধ্যে অর্ণ সব কাজ করে টায়ার্ড হয়ে গেছে, যার জন্য সে বিশ্রাম নিতে ভেতরে আসে। সদর দরজার কাজ করা কয়েকজন বৃদ্ধ মহিলাকে ইনিয়ার কথা জিজ্ঞেস করে। তারা বলে ইনিয়া রান্নাঘরে রান্না করছে। অর্ণ সেখানে যায়। রান্নাঘরে গিয়ে দেখে ইনিয়া কোমরে কাপড় গুজে পাক্কা রাঁধুনির মতো রান্না করছে। বিয়ের পর আজ প্রথম ইনিয়াকে রান্নাঘরে যেতে দেখছে অরণ্য। রান্নাঘরে গরমে ইনিয়ার শরীর দিয়ে ঘাম ঝরে পড়ছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। বাহিরে যা রোদ, তারপরে গ্রামে রান্নাঘর খড়ি দিয়ে রান্না করতে হয়, যার কারণে ইনিয়া আরও বেশি গরম করছে। তবুও সে রান্না করে যাচ্ছে। তবে অরণ্য ইনিয়াকে দেখে সবসময়ের মতো মুগ্ধ হয়ে যায়। প্রেমে পড়লে মনে হয় ভালোবাসার মানুষকে সকল পরিস্থিতিতেই সুন্দর লাগে। অর্ণ ঠোঁটে হাসি বজায় রেখে রান্নাঘরে ইনিয়ার কাছে যায়। ইনিয়ার পিছনে দাঁড়িয়ে ওর বেঁধে রাখা খোপা করার চুল ছেড়ে দেয়। রান্না করার মধ্যে হঠাৎ করে চুল খুলে যাওয়ার কারণে ইনিয়া যথেষ্ট বিরক্ত হয়। এমনি গরমের মধ্যে রান্না করছে, এখন চুলের কারণে আরও বেশি গরম করছে। ইনিয়া যখন রান্না করা রেখে তার চুল বাঁধতে যাবে, তখন অনুভব করে তার পিছনে একজন দাঁড়িয়ে রয়েছে। ইনিয়া পিছনে ঘুরে দেখে অরণ্য সেখানে দাঁড়িয়ে রয়েছে। তার ঠোঁটে মুচকি হাসে। ইনিয়া আর বুঝতে বাকি না থাকে না তার শক্ত করে বাঁধা চুল কেক করে খুলে গেছে। ইনিয়া রাগী স্বরে বলে, অরণ্য, কী করছেন আপনি এখানে? আর গরমের মধ্যে মাথার চুল কেন খুলে দিলেন? জানেন কত গরম করছে আমার? ইনিয়ার কথাটা রাগী স্বরে বলে, কিন্তু অরণ্য ঠোঁটের কোণে এখন মুচকি হাসি রয়েছে। গরমের মধ্যে ইনিয়ার কপাল থাকা বিন্দু বিন্দু ঘাম আর ইনিয়ার রাগী চোখ সব মিলিয়ে ইনিয়াকে অনেক সুন্দর লাগছে। অরণ্য শুধু ভাবে তার বউ এত সুন্দর কেন? রান্না করা অবস্থায় কি কোনো মহিলাকে এত সুন্দর লাগতে পারে? এমনি বাইরে যে গরম, তার উপর তার বউয়ের এমন রূপ, কোথাও এত রূপের আগুন অরণ্য পড়ে না যায়। ইনিয়ার কথায় অরণ্য কোনো উত্তর দেয় না, কারণ অরণ্য এক দৃষ্টিতে ইনিয়াকে দেখে যাচ্ছে আর ওর ভাবনার বিভোরে হয়ে যাচ্ছে। ইনিয়া খেয়াল করে, দেখে অরণ্যর মুখ লাল হয়ে গেছে, তার শরীর সম্পূর্ণ ঘামে ভিজে গেছে। ইনিয়া মুহূর্তের মধ্যে তার রাগ ভুলে যায়। বাইরে অনেক সময় রোদে দাঁড়িয়ে কাজ করার জন্য হয়তো অরণ্যর গরম লাগছে। ইনিয়া বলে, অরণ্য, আপনি এত সময় বাইরে রোদের মধ্যে কেন কাজ করছেন? দেখেন চোখ মুখ সব লাল হয়ে গেছে। রুমে যান আপনি, আমি লেবু রস নিয়ে আসছি। ইনিয়ার কথা শুনে অরণ্য রুমে যায় না, বরং সেখানেই দাঁড়িয়ে থাকে। ইনিয়া রান্নাঘর থেকে বের হয়ে যখন ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে আসতে যাবে, তখন অরণ্য ওর হাত ধরে ফেলে। অরণ্য বলে, বউ, তুমি এত সুন্দর কেন? বিশ্বাস করো বউ, তোমার এই রূপের তেজ আর সহ্য করা যাচ্ছে না। দেখা যাবে তোমার রূপের গরমে এই অরণ্য রাজ চৌধুরী কোথায় পুড়ে কয়লা হয়ে যাবে। তখন কিন্তু তুমি বিধবা হয়ে যাবে বউ। অর্ণর মুখে বউ তার তুমি ডাকটা শুনে ইনিয়ার লজ্জায় লাল দুটি গাল লাল হয়ে যায়। আর তার হাসিও পায় অর্ণর কথা শুনে। লোকটা সত্যি অদ্ভুত, ভিন্ন সময় ভিন্ন রূপ তার। এক সময় মজার কথা বলবে, সব সময় তার মুখে হাসি থাকবে, আর অন্য সময় হলে গম্ভীর হয়ে যাবে। তবে অর্ণ ঠোঁটের হাসি দেখতে ইনিয়ার অনেক ভালো লাগছে। অর্ণ ইনিয়ার দিকে সামান্য এগিয়ে আসে, আলতো হাতে তার গাল ছুঁয়ে দেয়। ইনিয়ার হুঁশ ফিরে আসে। সে এদিক সেদিক তাকিয়ে দেখে, যদি বৃদ্ধ কোনো মহিলা এখানে হঠাৎ করে চলে আসে, তখন কি হবে? ইনিয়া আবার রাগী স্বরে বলে, অরণ্য, কী করছেন আপনি? দূরে সরুন, বাড়িতে কত মানুষ, কেউ যদি রান্নাঘরে চলে আসে তখন কি হবে? তো হোয়াট ইনায়া, বউ হন আপনি আমার। বিয়ের পর জামাই বউ একটু রোমান্স করবে, সেটাই স্বাভাবিক বিষয়। অরণ্যর কথা শুনে ইনায়া বলে, এইটা আপনার রুম নয়, রান্নাঘরে। তাহলে রুমে চলেন, সেখানে গিয়ে রোমান্স করি। অন্যদিকে চৌধুরী কোম্পানির এমডির চেয়ারে বসে গভীর মনোযোগে কাজ করছে ইভান। অফিসের সকল দায়িত্ব এখন সে পালন করে, আর পূর্বা তার কেবিনে বসে ল্যাপটপে কাজ করছে। পূর্বাকে সে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ করেছে, কারণ অফিসে আর কোনো পোস্ট খালি ছিল না। পূর্বা ল্যাপটপে কিছু কাজ করছে। ইভান তার মনোযোগ কাগজের উপর থেকে সরিয়ে সামনের দিকে তাকায়। ইভানের চোখ যায় পূর্বার দিকে। পূর্বা কাজ করে যাচ্ছে তার দিকে। যে ইভান তাকিয়ে রয়েছে সে বিষয়ে তার কোনো খেয়ালই নাই।
ইভান এক দৃষ্টিতে পূর্বার দিকে তা দেখতে থাকে। মেয়েটি অনেক সুন্দরী, তবে তার ইনিয়ার চেয়ে কম। তার ইনিয়ার কথাটা বলতে গিয়ে ইভান দীর্ঘশ্বাস ফেলে। এতদিন হয়তো ইনিয়া অরণ্যকে ভালোবেসে ফেলছে, অবশ্য স্বামী হয়, তার একদিন একদিন তো প্রেমে পড়বেই। ইভান তার ভুলের কারণে ইনিয়াকে হারিয়ে ফেলছে। ছোটবেলা থেকে জীবনে সব কিছু সে পেয়েছে, শুধু ইনায়াকে ছাড়া। এই জীবনে ইনায়া ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবে কিনা তা ইভান জানে না। বিকাল 4টা বাজে। তালুকদার বাড়ির অনুষ্ঠান শেষ হয়েছে। এখন ইনায়া আর অরণ্য বিদায় নিয়ে চলে আসবে। বৃদ্ধ আশ্রমের মহিলারা অনেক অনুরোধ করেছে তাদের অল্প কয়েকদিন থেকে যাওয়ার জন্য, কিন্তু অরণ্যের অফিস রয়েছে, এখানে বেশি দিন থাকা সম্ভব নয়। আর ইনিয়ার আদালতের তারিখের সময় প্রায় শেষের দিকে। এইদিকে সাফায়াতের মৃত্যুর আর এসএস কোম্পানির খাবারে বিষ কে দিয়েছে তা জানা যায় নাই। রূপনগর গ্রামে যে উদ্দেশ্যে এসেছে তা সফল হয় নাই। সাফায়াতের মৃত্যুর রহস্য সমাধান হয় নাই। আড়ালে লুকিয়ে থাকা আগন্তুকের পরিচয় এখনও সামনে আসে নাই, যার জন্য ইনায়া আর অরণ্য এখনও বেশি দিন থাকতে পারবে না। আদালতের নোটিশের মেয়াদ শেষ হবার আগেই আসল অপরাধীর পরিচয় জানতে হবে। তালুকদার বাড়ির সমস্ত সম্পত্তির উপর অধিকারী সূত্রের মালিক ইনায়া। সম্পত্তির সমস্ত হিসাব ইনিয়ার পৌরসভায় গিয়ে কালেক্ট করেছে। আর তালুকদার বাড়ি থাকা বৃদ্ধ মহিলাদের জন্য এই বাড়িটা থাকার অনুমতি দিয়েই দিয়েছে। বৃদ্ধ মহিলারা সকলে ইনিয়া আর অরণ্যকে বিদায় দেয়। তারা রূপগ্রাম থেকে চলে আসে, শহরে যাওয়ার উদ্দেশ্যে গাড়ি রওনা দেয়। এখন রাস্তায় ট্রেনের মধ্যে অবস্থান করেছে ইনায়া আর অরণ্য। অন্যদিকে ইভান চৌধুরীর বাড়িতে ফিরে এসেছে। পূর্বা আর ইভান একসাথে এসেছে। পূর্বা যথেষ্ট শান্ত মেয়ে, তবে ইভান তার চেয়েও বেশি শান্ত। পরিজন ছাড়া কথা বলা ইভানের পছন্দ নয়। পূর্বা যথেষ্ট কর্মঠ আর পরিশ্রমী মেয়ে। বিজনেসের বিষয়ে তার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে। বিদেশ থেকে বিজনেসের উপর স্টাডি করে এসেছে। রাত 9টা। অরণ্যের গাড়ি এসে থামে তার বাড়ির সামনে। ট্রেন থেকে নেমে গাড়িতে উঠে বসে ইনায়া আর অরণ্য। রূপনগর গ্রাম থেকে শহরের রাস্তা অনেক, যার জন্য রাত 9টা বেজে গেছে। ইনায়া গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। সারাদিন রান্না করা সহ গ্রামের এত মানুষকে খাওয়ানো আর অধিক সময় গাড়িতে বসে থাকার কারণে তার শরীর অনেক টায়ার্ড হয়ে গেছে, যার জন্য সে গাড়িতে বসে ঘুমিয়ে পড়েছে। অরণ্য গাড়িতে বসে সারা রাস্তা ইনিয়ার ঘুমন্ত মুখ দেখে কাটিয়ে দিয়েছে। তার মায়াবতী বইয়ের পথে তার মুগ্ধতা যেন হাজার জন্ম চলে গেলেও কমবে না। বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়ায়। অরণ্য দেখে ইনিয়া এখনও ঘুমিয়ে রয়েছে। অরণ্য ইচ্ছে করে না ইনিয়াকে ডাক দিতে, কিন্তু বাড়ির ভেতরে যেতে হবে, যার জন্য অরণ্য শান্ত স্বরে ডাক দেয়, ইনায়া, ইনায়া। অরণ্য ডাক শুনে ইনিয়ার ঘুম অল্প ভেঙে যায়, তবে সে চোখ খুলে তাকায় না, শুধু একটু নড়েচড়ে আবার ঘুমিয়ে পড়ে। অরণ্য বুঝতে পারে তার বউ গভীর ঘুমে তুলে গেছে। অরণ্য মুচকি হাসি দেয়, এরপর আলতো করে ইনিয়াকে কোলে তুলে নেয়। ইনিয়া অরণ্যর বুকে গুটিসুটি করে ঘুমিয়ে রয়েছে। অরণ্য ঘুমন্ত ইনিয়াকে নিজের বাড়ির ভিতরে প্রবেশ করে। সিঁড়ি দিয়ে উপরে চলে যায় নিজের রুমে, গিয়ে বিছানায় ইনিয়াকে শুয়ে দেয়। এরপর সে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে রুমের বাইরে চলে যায়। ইনিয়া বিছানায় ঘুমিয়ে রয়েছে। চৌধুরী বাড়িতে সকলে রাতের খাবার দাবার জন্য রেডি হয়, কিন্তু ইভান আর পূর্বা তাদের রুমে বসে আছে। পূর্বা অফিসের একটা ফাইল চেক করছে। কাল নতুন ব্র্যান্ডের সাথে সাথে চুক্তি হবে চৌধুরী কোম্পানির, তবে ফাইলের কিছু বিষয় পূর্বা বুঝতে পারছে না, যার জন্য সে ইভানের থেকে সাহায্য নেওয়ার চিন্তা করে। ইভান নিজের রুমে বসে অফিসের কাজ করছে। বর্তমান তার সারাদিন শুধু অফিসের ফাইল নিয়ে কেটে যায়। পৃথিবীর সমস্ত সুখ, আনন্দ, বেদনা তার কাছে এখন তুচ্ছ, মরীচিকার ন্যায়। এই মিথ্যে মায়ার বেড়াজালে নিজেকে জড়িয়ে যে কষ্ট তার হচ্ছে, হয়তো তার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। বর্তমান নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হয় ইভানের, যে নিজের দোষে নিজের মায়ের ভালোবাসা হারিয়েছে। জেদ বা ইগোর কারণে তার ভালোবাসাকে অন্য একজনের হাতে তুলে দিয়েছে, আর এখন শুধু অফিসের দায়িত্ব পালন করে যাচ্ছে। তার বুকের মধ্যে এক অদ্ভুত ব্যথার আগমন ঘটেছে, যা প্রতি মুহূর্তে তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। শুধু বাইরে রাগী আর নীরবতা সবাই দেখে, ভেতরে থাকা কান্না আর অসহায়তা শুধু সেই জানে।
শুধু তার মনের ভেতরেই জানে ইনিয়াকে সে কতটা ভালোবাসে। তার জীবনের সব সুখ, টাকা আর ভালোবাসা বিনিময়ে তার ইনিয়াকে চাই, কিন্তু তা আর সম্ভব না। ইনিয়া এখন অন্য কারো বিবাহিত স্ত্রী, অন্য একজনের হাতে তার শরীর ছুঁয়ে দিয়েছে। হঠাৎ করে ইভানের রুমের দরজায় একজন নক করে। ইভান তার ভাবনার জগৎ থেকে বাইরে হয়ে আসে। দরজার সামনে দাঁড়িয়ে তাকিয়ে দেখে প্রভা দাঁড়িয়ে রয়েছে। ইভান শান্ত স্বরে বলে, কি হয়েছে প্রভা, তুমি এখানে কেন? ইভান গম্ভীর গলায় কথাটা বলে, কিন্তু প্রভার কাছে ইভানের গলার স্বর অন্যরকম লাগে। যেন মনে হলো ইভান কান্না করছে। আগের দিনের মতো ঠিক ততটা নীরবতা আর গম্ভীরতা আজ ইভানের কণ্ঠে স্বরে নাই। শুধু যেন সকলের সামনে তার বাইরের নকল রূপ দেখানোর প্রয়াস করছে। কিন্তু প্রভা ইভানের বিষয়ে তো চিন্তা করছে। ইভান শুধু তার বস, এর চেয়ে বেশি না, আর কখনো হবেও না। প্রভাকের কথাটার উত্তর না দিতে দেখে ইভান ভুরু কুঁচকে তাকিয়ে দেখে। প্রভা বলে, কাল অফিসের মিটিংয়ের জন্য একটা ফাইল চেক করছি, কিন্তু কয়েকটা জায়গায় বুঝতে আমার অসুবিধা হচ্ছে, যার জন্য আপনার সাহায্য দরকার ইভান। প্রভার কথা শুনে ইভান বিরক্ত হয়। যদিও প্রভা ইভানের সাথে খুব বেশি কথা বলে না, জরুরি কোনো কাজ বা কারণ ছাড়া প্রভা কথা বলা পছন্দ করে না, আর ইভানও তাই। তবে প্রভাকে দেখে ইভান বিরক্ত হয়, কারণ প্রভার চেহারা দেখলে তার ইনিয়ার কথা মনে পড়ে। প্রভার চোখে মুখে যে ভয়, শান্তি, নীরবতা সব ইনিয়ার মধ্যে ছিল, যার জন্য হয়তো ইভান প্রভা থেকে দূরে থাকতে চায়। ইভান প্রভার দিকে তাকিয়ে বলে, দেখাও কি সমস্যা হয়েছে। ইভানের অনুমতি পেয়ে প্রভা রুমের ভিতরে চলে আসে। এরপর তার হাতে থাকা ফাইলের ইভানকে দেখায়। একসাথে অনেক সময় কাজ করতে থাকে। ইভান প্রভার সমস্যা সমাধান করে দেয়। ইভান ফাইলের মধ্যে হাত রেখে প্রভাকে দেখায়। প্রভা ও হাত রাখে, যার ফলে দুজনের হাত একসাথে হয়। প্রভা আর ইভান একে অপরের দিকে তাকিয়ে থাকে। প্রভা মাথা নিচু করে ফেলে। হঠাৎ করে দরজায় কারো গলার আওয়াজ পেয়ে পূর্বা আর ইভান দূরে সরে যায়। আরুনা বেগম তাদের ডাকতে এসেছে। রাত অনেক হয়ে গেছে, যার জন্য আরুনা বেগম ইভানকে খাবার খাওয়ার জন্য ডাকতে তার রুমে এসেছে। আরুনা বেগম ইভান আর পূর্বাকে দেখে ফেলে। তারা সরে যাওয়ার আগে আরুনা বেগম বলে, পূর্বা তুমি এখানে? আচ্ছা, তোমার খাবার টেবিলে আসো, রাতে ডিনার রেডি করা হয়েছে। আরুনা বেগম কথাটা বলে রুম থেকে চলে যায়। ইভান আর পূর্বা একে অপরের দিকে তাকায়। এরপর ইভান বলে, আচ্ছা, আমাদের কালকের মিটিং কোন ব্যান্ডের সাথে হবে? প্রভা নীরবতা ভেঙে জবাব দেয়, ইজি সব বা শহরের সবচেয়ে বড় ব্যান্ড, এর মালিক হলেন ইনায়া চৌধুরী। উনি অনেক বড় বিজনেস ওম্যান। খবরের কাগজে দেখেছিলাম অরণ্যরাজ চৌধুরীর সাথে ওনার বিয়ে হয়েছে। উনি তো আরুনা আন্টির বান্ধবীর মেয়ে, তাই না? প্রভা সব কথা ইভান শুনছে। কি না জানা নাই, তবে শুধুমাত্র ইনিয়ার নাম তার কান অবধি পৌঁছে গেছে। ইভান শুকনো ঢোক গিলে বলে, ইনিয়ার সাথে ডিল হতে যাচ্ছে? ওই ব্যান্ডের মালিক ইনিয়া চৌধুরী, অরণ্যরাজ চৌধুরীর বউ। অরণ্যর বউ কথাটা শুনে তার মনের মধ্যে থাকা কষ্ট আরও দ্বিগুণ হয়ে যায়। ইভান বলে, প্রভা যান, নিচে খাবার খেতে যান। প্রভা উঠে খাবার খেতে যাওয়ার জন্য রেডি হয়, তবে সে আবার জিজ্ঞেস করে, আপনি খাবার খেতে যাবেন না ইভান? না, আজ আর খিদে নাই আমার। ইভান আর কথা বলে না। প্রভা রুম থেকে বের হয়ে যায়। ইভান বিছানায় গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়ে। তার হৃদয় থেকে শুরু একটা শব্দ বারবার হাজারবার উচ্চারণ হচ্ছে, কাল তার ইনিয়ার সাথে দেখা হবে। প্রায় কতদিন পর ইনিয়ার সাথে দেখা করবে সে। অন্যদিকে রাত 10টার সময় অরণ্য ছাদের উপর দাঁড়িয়ে রয়েছে, আকাশ দেখে যাচ্ছে। তার মন আজ বড্ড ভালো। ইনিয়া যবে থেকে তার জীবনে এসেছে, কেমন যেন সুখ ফিরে পেয়েছে। জীবনে হারানো সকল দুঃখের শূন্যস্থান পূরণ হয়ে গিয়েছে ইনিয়ার আগমনে। অর্ণর ভাবনার মাঝে হঠাৎ করে তার পেছন থেকে কেউ একজন ডাক দেয়। অরণ্য কণ্ঠটা শুনে চমকে যায়। এই কণ্ঠ তার বড্ড পরিচিত। অর্ণ পিছনে ফিরে তাকিয়ে দেখে তার সামনে রেহেনা বেগম দাঁড়িয়ে রয়েছে। অর্ণ দুই চোখে বিশ্বাস করতে পারছে না, তার মা কি তার নাম নিয়ে ডাক দিয়েছে। রেহেনা বেগম তার সামনে থাকা অর্ণর দিকে দেখে। তার মা ছেলে আজ কত বছর পর একে অপরের সামনে দাঁড়িয়ে রয়েছে। রেহেনা বেগম নিজের ছেলের মুখ একবার ভালো করে দেখে তার ইচ্ছে করছে তার ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে। রেহেনা বেগম বলে, অরণ্য। রেহেনা বেগমের মুখে অরণ্য ডাকটা শুনে অরণ্যর চোখে পানি জমে যায়। তার মা তাকে নাম ধরে ডেকেছে। অরণ্যর মনে হচ্ছে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।
যে মা তার সামনে কখনো আসে নাই সে আজ তার নিজে এসে তাকে ডাকছে। অরণ্য বলে, আম্মু। অর্ণর মুখে আম্মু ডাকটা শুনে রেহেনা বেগম হৃদয় শান্তিতে প্রণয় বয়ে যায়। অর্ণর চোখ দেখে বোঝা যাচ্ছে সে কতটা খুশি হয়েছে রেহেনা বেগমের মুখে তার নাম শুনে। রেহেনা বেগম নিজের মনকে শক্ত করে অরণ্যর করা অন্যায় সে কখনো ভুলে যেতে পারে না। রেহেনা বেগম বলে, অরণ্য, তোমার সাথে কথা আছে আমার। অরণ্য বলে, আম্মু বলো, কি কথা আছে? কোনো সমস্যা হয়েছে? কি হয়েছে শুধু একবার বলো। রেহেনা বেগম বলে, তুমি ইনায়াকে কেন বিয়ে করেছো অরণ্য? শুধু কি ইভান চৌধুরী থেকে প্রতিশোধ নিতে, না তোমার কোনো পরিকল্পনা রয়েছে? অরণ্য জানে রেহেনা বেগম তাকে খুব ভালো করে চেনে। অরণ্য হাসি মুখে বলে, যদি বলি ইনায়াকে আমি ভালোবাসি, অসম্ভব। আর যদি বলি আমার নোংরা খেলার একটা গুটি ইনিয়া, তখন কি বলবে আম্মু? কথাটা বিশ্বাসযোগ্য। রাত 10টা 20 মিনিট। অরণ্য আর রেহানা বেগম ছাদে দাঁড়িয়ে রয়েছে। অরণ্য শব্দ করে হেসে যাচ্ছে। অরণ্যের এমন হাসি রেহানা বেগমের মনে ভয় সৃষ্টি করছে, কারণ তার ছেলের এমন ব্যবহার সন্দেহজনক। চৌধুরী পরিবারের কোনো সদস্যকে অরণ্য ভালোবাসতে পারে না, অসম্ভব। আর ইভান চৌধুরীকে শুধু কষ্ট দেওয়ার জন্য ইনিয়াকে অরণ্য বিয়ে করে নাই। যে সাফায়েত মৃত্যুর আসল অপরাধী অরণ্য, সে কেন ইনিয়াকে নিয়ে তার নানার বাড়ি গিয়ে সাফায়াতের মৃত্যুর রহস্য সমাধান করবে? রেহানা চৌধুরী যা মনে হচ্ছে, অরণ্য কোনো গভীর ষড়যন্ত্র করছে। সকলের সামনে অরণ্য যতই সাধারণ আর বোকা সাজার নাটক করুক না কেন, আসলে অরণ্য সবচেয়ে বেশি চালাক আর নিষ্ঠুর। রেহেনা বেগম বলে, অরণ্য, সত্যি করে বলো, ইনিয়াকে কেন বিয়ে করেছো তুমি? যদি চৌধুরী বাড়ির প্রতি প্রতিশোধ নিতে ইনিয়াকে বিয়ে করে থাকো, তাহলে বিয়ের প্রথম দিন থেকে ওর উপর অত্যাচার করো নাই কেন? যদি তুমি সাফায়েতকে হত্যা করে থাকো, তাহলে রূপনগর গ্রামে কেন গিয়েছিলে? বৌভাতের দিন তুমি ইনিয়াকে পুলিশে দিয়ে ধরিয়ে দিয়েছিলে। আবার তুমি ওকে বাঁচানোর জন্য জর্জকে টাকা দিয়েছ। আসলে অরণ্য, তুমি কি করতে চাও? মায়ের কথা শুনে অরণ্য শব্দ করে হেসে ওঠে। যাক, পৃথিবীতে একজন মানুষ রয়েছে যে তার আসল রূপ সম্পর্কে জানে। অরণ্য শান্ত হয়ে রেহেনা বেগমের দিকে তাকায় আর বলে, ইনি আমার খেলার ছোট্ট একটা গুটি মাত্র। সে আমাকে সম্পূর্ণ খেলা জিতিয়ে দিবে। চৌধুরী বাড়ির উপর প্রতিশোধ নেওয়া মাত্র শুরু। আর সাফায়েত সড়ক দুর্ঘটনা মারা যায় না, বরং ওকে আমি খুন করেছি, কারণ ও আমার বাবাকে খুন করেছে। কর্মফল প্রত্যেক মানুষের ভোগ করতে হয়। আর এখন অবধি ইনিয়ার সাথে যা যা হচ্ছে, ওকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে, ওর ফাঁসি রায় হচ্ছে, বা রূপনগর গ্রামে ওর মামার মৃত্যুর রহস্য খুঁজে যাচ্ছে, সব আমার পূর্ব পরিকল্পনা। অরণ্য নিজের মুখে সব সত্যি বলে। রেহেনা বেগমের রাগ হচ্ছে ওনার ছেলের উপর। অরণ্য ঠিক কতটা জঘন্য আর নোংরা তা রেহানা বেগম জানে, আর এই জন্য রেহানা বেগম তার ছেলেকে ঘৃণা করে। এই ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকা কুচ্ছিত চেহারা সে দেখতে চায় না। রেহানা বেগম ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে বলে, ছি, অরণ্য, তুমি ঠিক কতটা নিচু মনের মানসিকতার অধিকারী? ইনায়া তোমার স্ত্রী হয়, বিয়ের পর ওকে সবসময় আলগে রাখা, বিপদে ওর পাশে থাকা তোমার দায়িত্ব। আর তুমি নিজের প্রতিশোধ আর স্বার্থের জন্য ওর সাথে মিথ্যে ভালোবাসার নাটক করলে। এসএস কোম্পানির খাবার বিষ ইনিয়া মিশায় নাই, তবু ওকে তুমি বিনা কারণে জেলে পাঠালে। রূপনগর গ্রামে গিয়ে সাফায়েতের মৃত্যুর বিষয়ে কিছু জানতে পারবে না জেনেও ওর পাশে থাকার অভিনয় করলে। এসএস কোম্পানির আসল অপরাধী কে তা জানার পরও সত্যিটা বলছো না কেন তুমি? আর কদিন পর যদি ইনিয়ার ফাঁসি হয়ে যায়, তবে তুমি শান্তি পাবে? রেহেনা বেগমের কথায় অর্ণ সহ্য করে নেয়, কিন্তু তার প্রতি তার মায়ের ঘৃণার দৃষ্টি সহ্য করতে পারে না। অরণ্যর বুকের ভিতর অনেক কষ্ট হচ্ছে। তার মায়ের চোখ থেকে চোখ সরিয়ে নেয়। অরণ্য বলে, আম্মু, তোমার কি মনে হয় এই অরণ্যরাজ চৌধুরী এত জঘন্য? নিজের ছেলের মাথায় থাকা পরিকল্পনার বিষয় জানা আর ছেলের চোখ দেখে সত্যিটা বোঝার মধ্যে যথেষ্ট পার্থক্য থাকে। সব ঘৃণা আর রাগ ভুলে একবার আমার দিকে তাকিয়ে বলো না আম্মু, এই চোখে কি তুমি ইনিয়ার জন্য ভালোবাসা দেখতে পাও না? নিজের বাবার খুনের প্রতিশোধ নেওয়ার হিংসতা কি দেখতে পাও না? এত বছরে শুধু একবার মায়ের মুখে নিজের নাম শোনার আত্মনাদ কি তুমি দেখতে পাও না? ওই চৌধুরীর বাড়ি মিলন চৌধুরী আর আরুনা বেগমের প্রতি ঘৃণা কি দেখো না? শুধু কি মিথ্যে অভিনয় আর স্বার্থপর দেখো? অরুণের কথা শুনে রেহেনা বেগম কতক্ষণ থমকে দাঁড়ায়।
তার শরীরে থাকা রাগ কমে যায়। অর্ণর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। বাবার মৃত্যুর পর অরণ্য আজ প্রথম কান্না করছে। রেহানা বেগম বলে, অরণ্য, তুমি কি ইনায়াকে ভালোবাসো? তাহলে ওকে শাস্তি কেন দিলে? আর তোমার বাবার খুন সাফায়াত করেছে টাকার জন্য। তুমি তো সাফায়াতকে মেরে ফেলছো। তাহলে আর কিসের প্রতিশোধ নেবে তুমি? কার থেকে প্রতিশোধ নেবে? মিলন চৌধুরী আর অরুণা চৌধুরী তোমার বাবার খুনি না। হ্যাঁ, ওনারা যা করেছেন আমাদের সাথে তা অন্যায়। আর ইনিয়ার সাথে যদি তোমার কোনো শত্রুতা নাই, তবু ওকে শাস্তি কেন দিচ্ছ? ওর যদি ফাঁসি হয়ে যায়, তখন তুমি কি করবে? রেহানা বেগমের কথার জবাবে অর্ণব বলে, আমি মারা যাব আম্মু। ইনিয়াকে হারিয়ে ফেলে তোমার অরণ্য বাঁচবে না আম্মু। ইনিয়াকে আমি অনেক ভালোবাসি। বিশ্বাস করো আম্মু, ইনিয়ার যদি ফাঁসি হয়ে যায়, তাহলে আমিও জীবিত দাপন হয়ে যাব আম্মু। ইনিয়ার সাথে কোনো মিথ্যে নাটক বা অভিনয় আমি করি নাই। ওকে সত্যি ভালোবাসি আমি। অরণ্য আর রেহানা বেগমের অনেক সময় কথা বলে। মা ছেলের আজ প্রথম কোনো বিষয়ে কথা বলে। রাত প্রায় 12টার সময় অরণ্য রুমে ফিরে আসে। ইনিয়ায় বিছানায় শুয়ে ঘুমিয়ে রয়েছে। বিছানায় শুয়ে পড়ে অরণ্য। ইনিয়াকে নিজের কাছে নিয়ে আসে। ওর বুকে ইনিয়ার মাথা রাখে। ইনায়াও ঘুমের মধ্যে অরণ্যকে জড়িয়ে ধরে। অরণ্য মনে মনে বলে, সরি ইনায়া, আপনাকে তো কষ্ট দেওয়ার জন্য। বিশ্বাস করেন ইনায়া, এই অরণ্য চৌধুরী নিষ্ঠুর বা স্বার্থপর নয়। শুধু নিজের জীবনে ঘটে যাওয়ার অতীত তাকে এমন তৈরি করেছে। তবে যাই হয়ে যাক, অরণ্য আপনাকে নিজের থেকে দূরে করবে না কখনো। ভালোবাসি ইনায়া, অনেক ভালোবাসি আপনাকে। অরণ্য কথাটা বলে ইনিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল প্রায় 9টা বাজে। ইনিয়া আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে। আজ তার মিটিং রয়েছে। ইনিয়া জানে আজ চৌধুরী গ্রুপের তার কাজ। তার মানে আবার ইভানের সাথে দেখা হবে। ইনিয়ার জীবনে আর কখনো ইভানের সম্মুখীন হতে চায় না। সে তার নতুন জীবন নিয়ে যথেষ্ট খুশি। আর ইভান নিশ্চয় নিজের অফিস নিয়ে বিজি থাকে। তবে ইনিয়া নিজের কাজের জায়গায় যথেষ্ট প্রফেশনাল। আর সে প্রতিটা কাজ মনোযোগ সহকারে করে। সেখানে ইভান যদি থাকে তাহলে নিজেকে এলোমেলো লাগবে তার। হাজার চেষ্টা করলেও প্রথম ভালোবাসা কেউ ভুলতে পারে না। অরণ্য রুমে এসে দেখে ইনায়া আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে। অরণ্য আজ অফিসে যাবে। অরণ্য বলে, কি হয়েছে ইনায়া? এমন লেখক সাহিত্যের মতো কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন? অরণ্যর কথা শুনে ইনিয়া ঘোর কাটে আর বলে, না কিছু না। আসলে আজ 2টা মিটিং রয়েছে। একটা চৌধুরী গ্রুপের মালিক ইভান চৌধুরীর সাথে, আর এসএস কোম্পানির শেয়ার হোল ডলারের সাথে। চৌধুরী গ্রুপ কথাটা শুনে অরণ্য ইভানের কথা মনে পড়ে। আজ ইনিয়ার ইভানের সাথে মিটিং রয়েছে। তবে ইনিয়া যথেষ্ট সাধারণভাবে কথাটা বলে যেন ইভানোর কেউ হয় না। অরণ্য সেটা ভেবে খুশি হয়। সে ইনিয়ার কাছে যায় আর বলে, ওকে তাহলে আমি আপনাকে ড্রপ করে দিব।